স্টাডি রুমে মুখোমুখি বসে আছে মাহবুব সাহেব আর আনান। আনান শুরু থেকে এই অবধি ঘটে যাওয়া সব ঘটনা মাহবুব সাহেবকে জানালেন, তার সাথে তুরের আঁকা স্কেচ বুকটাও দেখাল। মাহবুব সাহেব সবটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন। আনান বাবার মুখ চেয়ে আছে, কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায় সে। মাহবুব সাহেব চশমা খুলে টেবিলের উপর রেখে সোজা হয়ে বসল। লম্বা শ্বাস টেনে আনানকে উদ্দেশ্য করে বলল, আপাতত তুরকে নিয়ে শিফট করা উচিত হবে না। নির্বাচন শেষ হওয়া অবধি এইখানে থাকতে হবে। আনান মাথা নেড়ে বলল, ঠিক আছে, কিন্তু আমি যা জানতে চাইছি সেটা বলো। মাহবুব সাহেব চিন্তিত গলায় বলল, আকরাম নিখোঁজ, ওর খোঁজ করেছিলে? কিসের খোঁজ? আকরাম এহসানকে তো আনানি উঠিয়ে নিয়েছে। তাও বাবার প্রশ্নের উত্তরে বলল, খোঁজ চলছে। মাহবুব সাহেব মুচকি হেসে বলল, খোঁজ জারি রাখো। আর রইল চতুর্থ ব্যক্তির কথা। আমি যদি ভুল না হই, আগের হিস্ট্রি মোতাবেক চতুর্থ ব্যক্তি আর কেউ নয়, মন্ত্রী সাহেবের পার্সোনাল ডাক্তার তার মুহাম্মদ শেখ, যাকে ডাক্তার তার শেখ বলা হয়। তোর অবশ্য চেনার কথা। মন্ত্রী সাহেবের হার্ট সার্জারির সময় সেও টিমে ছিল। বাবার কথায় আনান সবটা মেলাতে শুরু করে। আকরাম এহসান, ইব্রাহিম খন্দকার, এনামুল হক আর মুহাম্মদ শেখ এই চারজন মেডিকেল কলেজ থেকে একসাথে পড়ালেখা থেকে শুরু করে এই অবধি। ইব্রাহিম খন্দকার মারা যাওয়ার পরও কিছু সময়ের জন্য তাদের একসাথে দেখা যায়। তবে হ্যাঁ, মুহাম্মদ শেখ প্রথম থেকেই আলাদা হসপিটালে জয়েন করেছিল। আমাদের হসপিটালে থাকা অবস্থায় বছরে একবার ওদের রিইউনিয়ন হতো। এর পরের ঘটনা আর স্মরণে নেই, থাকার কথাও না। এনামুল হককে বের করে দেওয়ার পর বাকি দুইজন রিজাইন দিয়ে বেরিয়ে পড়ে। আরেকটা কথা আনান। বাবার কথায় আনান বলল, হ্যাঁ বলট। বাকি দুজনকে যতটা সহজভাবে নিয়েছ কিংবা নিচ্ছ, ডাক্তার তার শেখকে অতটা সহজভাবে দেখো না। মন্ত্রীর পার্সোনাল ডাক্তার তার বলে কথা। এত বছরে রাজনীতি যে শেখেনি এমনটা নয়। আনান মুচকি হেসে বলল, ওকে বাবা, এখন তাহলে উঠি। মাহবুব সাহেব মাথা নাড়ালেন। আনান ফতাফত বেরিয়ে পড়ল। ছেলের যাওয়ার পানে চেয়ে হাসলেন মাহবুব সাহেব। তিনি ভালো করেই বুঝতে পেরেছেন আকরাম এহসান নিখোঁজ হওয়ার পেছনে তার ছেলের হাত। তবে এই ভেবে অবাক হলেন তার ছেলে এতদূর অবধি এগিয়ে গেছে। তুরকে দেখতে এসেছে শাহেদ, সাথে তুরের পছন্দের স্নেকস নিয়ে এসেছে। তুর এক কথায় আনন্দে আত্মহারা। অনেক দিন পর শাহেদকে পেয়ে গল্প জুড়ে দিয়েছে। এইদিকে আনান কাউচে বসা, তার সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে। তুর কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা শাহেদ ভাই, তুমি কতটুকু পড়ালেখা করেছ? তুরের এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে উত্তর দিল, হঠাৎ এই প্রশ্ন? তুর মুখে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, আরে বেশি পড়ালেখা করলে ভালো চাকরি হয় তাই। তুরের এহেন কথায় আনান নজর ঘুরিয়ে তাকায়। আমার তো ভালো চাকরি আছে বোন। তুর নাকচ করে বলল, ভালো চাকরি? এইটাকে ভালো বলো? একজন সারাক্ষণ অকর্মার মতো হ্যালো শাহেদ এইটা করো, হ্যালো শাহেদ এইটা করো এইসব বলে বেড়ায়, তুমিও সারাক্ষণ তার কথা শুনে বেড়াও। এইটা চাকরি হলো? সকাল নেই রাত নেই সারাক্ষণ তোমাকে দিয়ে কাজ করাই। বেতন দেয় ঠিকমতো? নাকি বিয়ে যেভাবে কিপটামো করেছে বেতন দেওয়ার বেলাও সেইভাবে কিপটামো করে? শোনো একটা কথা বলি, এই সব তাবিজ কবজ নানরুটির পেছনে না ঘুরে একটা ভালো চাকরি দেখো। এতে ভালো বেতন পাবে, সাথে একটা বিয়েও করতে পারবে।
এইভাবে চলতে থাকলে তোমার কপালে বউ জুটবে না। তুরের কথা শুনে শাহেদের চেহারার রং বদলে গেছে। শাহেদ ভয় ভয় ঢোক গিলে আনানের দিকে তাকায়। এই দিকে আনানের চোখ খুলে পড়ার জোগাড়। অকর্মা, কিপ্টে, বেতন দেই না, তাবিজ কবজ নানরুটি। আনানের বাইরের কেউ লাগবে না, তোর ঘরের বউটাই বদনাম করে করে নাম ডোবাবে। শাহেদ আনানের মুখাভঙ্গি দেখে জোরপূর্বক হেসে বলল, স্যার আমি আজ উঠি, আমার কাজ পড়ে গেছে। তুর নাকচ করে বলল, কিসের কাজ বসো, আরও কথা আছে। শাহেদ অবাকচিত্তে বলে, আরও কথা? থাক বোন, আর কথার দরকার নাই, আমি আজ আসি। শাহেদ এক প্রকার দৌড়ে বেরিয়ে পড়ল। জাব্বাবা চলে গেল। আনান ল্যাপটপ শাটডাক্তার ন করে তুরের পাশে বসল। তুর আগ্রহ নিয়ে বলে, দেখেছেন শাহেদ ভাই কেমন তাড়াহুড়ো করে চলে গেছে? নিশ্চয়ই আপনি আবার কোনো কাজ দিয়েছেন? আনান মাথা নেড়ে বলে, আমার কাজ দিতে হয়নি, তোমার কথার ভয় পালিয়েছে। হায়, তুমি বউ হয়ে বরের বদনাম করছো। শাহেদ বেচারা নিতে পারেনি। বদনাম কই? যা সত্যি সেটাই বলেছি। আমি কিপ্টে, অকর্মা, বেতন দেই না, তাবিজ কবজ নানরুটি, ফালতু চাকরি করাই এইসব বদনাম নয়? তুর ঘন ঘন মাথা নেড়ে বলল, না, মোটেও না। আপনি কিপ্টে কথাটা সত্য, অকর্মা কারণ সারাক্ষণ সবাইকে দিয়ে কাজ করান, তাবিজ কবজ নানরুটি এইটা আপনার 3 কিলোমিটার নাম, আর রইল চাকরির কথা। এইটা কোনো চাকরি হল? শাহেদ ভাইকে দেখেছেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে। সেধে যৌতুক দিল ও কেউ নিবে না বেচারাকে। তুরের কথা শুনে আনান মুখ টিপে হাসল। বলল, ঠিক আছে ঠিক আছে, ওর পার্লার, স্কিন কেয়ার করা থেকে শুরু করে বিয়ে অবধি সব খরচ আমি দিব। এইবার খুশি? তুর ভাবুক হয়ে বলে, দেখা গেল পার্লারেও আপনি শান্তি দিচ্ছেন না। একটা কথা কি জানেন? শাহেদ ভাই মেয়ে হলে আপনার জন্য পারফেক্ট হতো। একদম মেড ফর ইচ আদার টাইপ। তুরের কথা শুনে আনান কাশতে শুরু করে। শেষমেশ শাহেদ? এইদিকে তুর হাসছে। আনানের চেহারা দেখার মতো হয়ে আছে। কালে কালে বউ আরো কত কি বলবে আল্লাহ জানে। আপাতত এতটুকু মরায় ব্যস্ত সে। আজ হাসপাতালে একটা সার্জারি অ্যাটেন্ড করেছে আনান। সেইখান থেকে সোজা মন্ত্রীর বাড়ি। মন্ত্রী মশাই আগ্রহ নিয়ে আনানে বসালেন। আনান মন্ত্রী মশাইয়ের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করে বেরিয়ে পড়ল। এইদিকে মুহাম্মদ শেখের পুরো হিস্ট্রি নিয়ে বসে আছে নাবিদ। আনান দেরি করল না। খবর পাওয়া মাত্র বেরিয়ে পড়ে। নুসাইবের দিনকাল ভালো না গেলেও খুব একটা খারাপ যাচ্ছে না। আনানের কথা মতো সে 24 ঘন্টা বাবার সাথে ছায়ার মতো লেগে আছে। এনামুল হকের একটা ভুলের অপেক্ষায় সে। সোহেল আর মুহিত টর্চার সেলে বসে আছে। মিনিট 2 পর নিজেদের জায়গা বদল করছে। অবশ্য তারা কিং স্যারের আদেশ পেয়েই টর্চার সেলে এসেছে। ফাদার জ্যারেড হত্যায় 2 জন সাসপেক্ট। সিসিটিভি ফুটেজ আর ইনফরমেশন মোতাবেক ফাদার জ্যারেড মারা যাওয়ার 2 দিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী 2 জন বদলে যায়। একজন হলে ব্যাপারটা ভিন্ন ছিল। একই সময়ে 2 জন একসাথে চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা ভাবাচ্ছিল আনানকে। পরে মাদার ক্রিস্টোফার থেকে জানা যায় আগের 2 জন অসুস্থতার কথা বলেই বেরিয়ে গেছে। ব্যাপারটা ঠিক তখনই পরিষ্কার হয়। এর পরিপ্রেক্ষিতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী 2 জনকে তুলে আনা হয়।
আপাতত টর্চার সেলে হাত পা বেঁধে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে প্রতি 5 মিনিট পর পর তাদের শরীরের দাগ কাটা হচ্ছে। দুইজনের শরীর থেকে রক্ত চুইয়ে পড়ছে, তাও মুখ থেকে কথা বের হচ্ছিল না। শেষে মুহিত হামি দিতে দিতে হাত ছাড়ে। গলার আওয়াজ পেয়ে বাইরে থেকে দৌড়ে এলো দুজন গার্ড। মুহিত হামি দিয়ে বলল, 1 ঘন্টা পেরিয়েছে, ব্যাপারটা অতটা খারাপ লাগছে না, কিন্তু যতবার মনে পড়ছে 1 ঘন্টায় 60 মিনিট ততবার ইগো হার্ট হচ্ছে। একটা কাজ করো। গার্ড দুইজন একসাথে বলে উঠল, বলুন স্যার। ইগো স্যাটিসফ্যাকশন এর জন্য দেশি গুঁড়ো মরিচের নিয়ে আসো। উল্টো ঝুলিয়ে রাখা বাঁধর দুইটাকে দেখছ? গার্ডগুলো রক্তাক্ত দুই ব্যক্তির দিকে তাকিয়ে মাথা নাড়ল। এই দুইটাকে ভালো করে মেরিনেট করার জন্য ঠিক যতটুকু মরিচ প্রয়োজন ততটুকুই আনবে। কম হলে আগে তোমাদের মেরিনেট করব। বুঝতে পেরেছ? ইয়েস স্যার বলে দুইজন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। সোহেল পানির বোতল হাতে নিয়ে হাসছে। মুহিতের এই পাগলামির জন্য সবগুলো গার্ড কম বেশি ভয় পায়। যদিও মুহিত হেসে কথা বলে, কিন্তু তার কথা আর কাজের ধরন পুরো ভিন্ন ধারার। রিয়েকশনের সাথে অ্যাকশনের বড্ড অমিল। ফাদার জ্যারেডের ফিউনারেল শেষ হতেই মাদার ক্রিস্টোফার ম্যাথিউকে ডেকে পাঠায়। ফাদার জ্যারেডের রেখে যাওয়া সয়সম্পত্তি ম্যাথিউকে বুঝিয়ে দিল ন, সাথে তার উইল করে যাওয়া সম্পদের কথা জানালেন। সব শেষে ম্যাথিউর একটাই প্রশ্ন, মাদার ক্রিস্টোফার, আমার বাবাকে কেন খুন করা হয়েছে? মাদার ক্রিস্টোফার মুচকি হেসে ম্যাথির মাথায় হাত বুলিয়ে বলল, হয়তো ফাদার জ্যারেড এমন কিছু জেনে ফেলেছে যা জানা আদেও তার উচিত ছিল না। তবে আমি হলফ করে বলতে পারি উনি কারো না কারো জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তুর ঘুমিয়ে পড়ার পরপরই আনান বেরিয়ে পড়ল। সিক্রেট ভিলায় পৌঁছে হাতের কাজ শেষ করে তবেই ফিরল। সেই হাতের কাজের বদৌলতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী দুজন আনানের পোষ্যদের নৌশভোজ হয়ে গেছে। মুহিত মাথায় হাত দিয়ে ঝিলের ধারে বসে আছে। শাহেদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মুহিত হা হুতাশ করে বলল, দেখেছিস কত কষ্ট করে এদের মুখ থেকে কথা বের করেছি। আর স্যার কি করল? ম্যারিনেট করা বানর দুটোকে কুমিরের হাতে ছেড়ে দিয়েছে। ভেরি ব্যাড। সোহেল বিরক্তে চোখ মুখ কুঁচকে বলল, এখন কি কুমিরের সাথে রসমালাই এনে দিব? গুড আইডিয়া। ওদের হয়তো ঝাল লাগছে। শাহেদ দাঁতে দাঁত চেপে স্টিভের দিকে তাকাল। স্টিভ আর সোহেল মিলে মুহিতের 2 বাহু চেপে ধরে ভিলার ভেতরে নিয়ে গেল। শাহেদ ঝিলের গেট লক করে নিজেও ফিরে গেল। এদের এত ভয়ানক মৃত্যু দিয়েছে, না জানি আকরাম এহসানকে কি করে। সেই চিন্তায় অস্থির শাহেদ। আনান বাড়ি ফিরে শাওয়ার নিয়ে তবেই বিছানায় গেল। এই দিকে তুর পোলার বেয়ারটার উপর হাত পা তুলে বেঘোরে ঘুমাচ্ছে। ক্লান্ত চোখে তাকিয়ে হাসল আনান। এই আদরে মোড়ানো আদুরিনীর জন্য সবার বিরুদ্ধে যেতেও দ্বিমত করবে না সে। না জানি এই চঞ্চলা স্বভাবের মেয়েটাতে কি আছে। মাথায় হাত বুলিয়ে চুমু আটল। গালে ঠোঁটে চোখে আদর মাখিয়ে বাহুবন্ধনে আবদ্ধ করে চোখ বুজে নিল। পড়ালেখা ক্যারিয়ার নিয়ে এত বছর পেরুল, কোথাও কোনো রমণী তার চোখে কিংবা মনে আটকাল না। তাহলে এই পুচকে মেয়েটাতে কেন এত জড়িয়ে গেল? বার কয়েক মন মস্তিষ্কের উপর জোর দিয়ে উত্তর খুঁজল। যদিও ভালোবাসি শব্দটা ছাড়া উত্তরে দ্বিতীয় কোনো শব্দ খুঁজে পেল না। সেই শব্দ বার কয়েক আওড়াল আনান। তার সাথে হাতের বাঁধন পোক্ত করে গভীর নিঃশ্বাস ফেলে ঘুমে আচ্ছন্ন হল। সূর্যের আলোর সাথে তপ্ত নিঃশ্বাস চোখে মুখে আছড়ে পড়তেই ঘুম ছুটে গেল তুরের।
আধ খোলা চোখে সেই তপ্ত নিঃশ্বাসের মালিকে খুঁজল। দুহাতে কোমর জড়িয়ে কপালে থুতনি ঠেকিয়ে ঘুমোচ্ছে আনান। তপ্ত নিঃশ্বাস জানান দিচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না, বরং ডাক্তার চোখে আনানের মুখের দিকে তাকিয়ে রইল। সব সময় সেট করে রাখা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। তুর হাত উঠিয়ে চুলগুলো আরো বেশি এলোমেলো করে দেয়। এতে আনান মুখ কুঁচকে নেয়। ব্যাপারটায় তুর একটু বেশিই আনন্দ পেল। পুনরায় চুলে আঙুল ডুবিয়ে দেয়। এইবার চুল ছুঁয়ে আনানের গালে হাত রাখে। চোখে, কপালে, ঠোঁটে হাত ছুঁয়ে মুচকি হাসল তুর। প্রথম আনানকে সে অপছন্দ করলেও ব্যাপারটা এখন ভিন্ন। আজকাল আনানের প্রতি তুরের এক অদ্ভুত টান অনুভব হয়। তুর না চাইতেও আনানের কথা ভাবতে থাকে। বেলা শেষ হলে আনানের জন্য অপেক্ষার পথ চেয়ে রয়। তার থেকে বড় কথা, পুরো দিনে ঘটে যাওয়া এক একটা ঘটনা আনান অবধি না পৌঁছালে তার যেন ঘুম অবধি আসতে চায় না। তুর এখন ভালো করেই বুঝতে পারে আম্মার পর এই পৃথিবীতে দ্বিতীয় যদি কোনো আপন ব্যক্তি থাকে তবে সেটা আনান। ভাবতে ভাবতে আনানের ঠোঁটের কোণে আলতো করে অধর ছোঁয়ালো তুর। পরক্ষণে নিজের করা কাজে অবাক হয়ে চোখ বুজে নিল। এইদিকে আনানের ঘুম ভেঙ্গেছে তুরের নড়চড়ে। তবুও এতক্ষণ ঘুমের ভান ধরে পড়ে আছে তার আদুরিনী কি করে সেটা জানার জন্য। কিন্তু তুরের করা এই কাজে হতভম্ব আনান। চোখ জোড়া খোলার জন্য নিস্পিস করছে। যদিও এই মুহূর্তে চোখ খুললে তুর লজ্জা পাবে এই ভেবে বন্ধ করে রেখেছে। তুর নিজের কাজে নিজে লজ্জায় লাল নীল হয়ে পড়ছে। আনান জেগে আছে বুঝতে পারলে হার্ট অ্যাটাক করে বসবে। আনান নড়েচড়ে উঠল। এত বড় সারপ্রাইজের পর মরার মতো পড়ে থাকা যাচ্ছে না। তুর আনানের হাতের বাঁধন খুলে বিছানা ছেড়ে নেমে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ল। তার গালের দুপাশ দিয়ে গরম হাওয়া বের হচ্ছে। নিশ্চিত লাল হয়ে গেছে। তুর যাওয়ার পরপরই উঠে বসল আনান। ঠোঁটের কোণে হাত ছুঁয়ে মুচকি হাসল। তখন না জেগে থাকলে বড্ড বেশি ক্ষতি হয়ে যেত। বউজানের ভালোবাসা না দেখার মতো ক্ষতির ভার বহন করতে নারাজ আনান। এই ভেবে ভেতরে ভেতরে আফসোস হচ্ছে, হয়তো প্রতিটা সকাল এইভাবেই শুরু হয়। ঘুমের কারণে সবটা মিস হয়ে গেল না তো? আনান মনে মনে ওয়াদাবদ্ধ। আজকের পর থেকে তুরজানের আগে ঘুম থেকে উঠে ঘুমের ভান ধরে পড়ে থাকবে। আনান হলফ করে বলতে পারে লুকিয়ে চুরিয়ে চুমু না নিলে বউ কখনো সেধে চুমু দিবে না। কিপটে বর ভাবতেই বউয়ের নাবালেগ ইগো হার্ট হয়ে যাবে। তখন চুমুর বদলে মুখ থেকে কিপটে, চোর, ডাক্তার, নানরুটি, শনপাপড়ি আরও কত কি নাম বের হবে। তাই আজকে পর থেকে ঘুমের ভান ধরে চুমু নিবে। ভবিষ্য এমপির এইসব চোরাইকারবারি কথা লোকে শুনলে ছি ছি করবে সেটা আনান ভালো করে জানে। কিন্তু বউ অবুঝ আর বেরসিক হলে জামাইয়ের এইসব বিপদ অবলম্বন করতেই হয়। আনান নিজেকে নিজে সান্ত্বনা দিতে দিতে পুনরায় শুয়ে পড়ল। আপাতত এই চুমুর ব্যাপারটা নিয়ে একটা লম্বা স্বপ্ন দেখবে। ৯-১০টা চুমু না নিয়ে স্বপ্ন শেষ করবে না। ভোটের আর ৪ দিন। এই ৪ দিনে আনানের ব্যস্ততা ১০০০ গুণ বেড়ে গেছে। বেচারা ২ মিনিট জিরানোর সময় অবধি পাচ্ছে না। অন্যদিকে আনানকে এত ব্যস্ত হতে দেখে তুর মুখ ভার করে রেখেছে। যদিও অত শত ব্যস্ততার ভিড়েও আনান তার প্রিয়তমার খোঁজ খবর নিতে ভুলেনি। নিজের জন্য সময় বের করতে না পারলেও ঘণ্টায় ২ বার করে তুরের খবর নিচ্ছে। এতে তুর খুশি হলেও ব্যাপারটা আনানকে ঠিক বুঝতে দিচ্ছে না। যতবারই কল দিচ্ছে ইনিয়ে বিনিয়ে ঝগড়া করে চলেছে।
আনানের বুঝতে বাকি নেই বাচ্চা বউটা সময় না দেওয়াতে ভীষণ ক্ষেপেছে। নব্য প্রেম একটু আধটু মান অভিমান তো চলবেই। তবে ব্যাপারটা আনানের কাছে বেশ লাগছে। পুনরায় মোবাইল আনলক করে তুরের নাম্বারে ডাক্তার ল করবে ঠিক তখনই শাহেদ বলে উঠল, স্যার এই নিয়ে 6 বার কল দিয়ে ফেলেছেন। এখন 7বার হবে। এইভাবে চলতে থাকলে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না। আপনি তো এমন ছিলেন না স্যার। মোবাইলটা বরং আমাকে দিয়ে দিয়ে ভোট কেন্দ্রগুলোর কথা ভাবুন। মিনিট 5 পর মিটিং শুরু হবে। আনান ভ্রু জোড়া গুটিয়ে শাহেদের মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ইদানিং খেয়াল করছি তোমার মুখটা কেচির মতো চলেছে। তোমার কি মনে হয় আমি কাজ করছি না? কথায় আছে যে ঘর সামলাতে পারে না তার পক্ষে জনগণ সামলানোর দায়িত্ব দেওয়া উচিত নয়। তুমি কি চাও জনগণ সামলাতে সামলাতে আমি বউহারা হয়ে পড়ি? আমি আমার বিয়ে টিকিয়ে রাখতে চাইছি। তুমি আছো তোমার কেন্দ্র নিয়ে। এইবার হারলে পরের বার আবারও ভোটে দাঁড়ানো যাবে। কিন্তু আমার যে বউ একবার গেলে প্রধানমন্ত্রীর রিকোয়েস্টেও ফিরবে না। আসছে কাজ দেখাতে। আনানের কথা শুনে শাহেদ আমতা আমতা করে বলল, সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। তাছাড়া দেখুন সবাই তো মিটিং অ্যাটেন্ড করার জন্যেই এসেছে। আজ রাত পেরুলে নির্বাচনের আর হাতে গোনা 3 দিন, তাই বলছি। আনান তুরের ছবি দেখতে দেখতে বলে উঠল, ক্যান্সেল করে দাও। শাহেদ বুঝতে না পেরে বলল, মানে স্যার? কি ক্যান্সেল করব? আনান বিরক্তে চোখ মুখ কুঁচকে বলল, মিটিং ক্যান্সেল করে দাও। সবার বাড়িতে বউ বাচ্চা আছে। কারো কারো প্রেমিকা আছে, ওরা অপেক্ষা করছে। রাতের কটা বাজে খেয়াল আছে? তুমি জন্মগত সিঙ্গেল হতে পারো, সবাই তো আর তোমার মতো না। বউ বাচ্চা না থাকলেও এতটা ইমোশনলেস কিভাবে হতে পারো শাহেদ? মিটিং ক্যান্সেল। সবাইকে বাড়িতে পাঠাও। সবাই হয়তো পরিবারকে মিস করছে। বাই দ্য ওয়ে আমি বেরুলাম। আনান কথা বলে দেরি করল না। কনফারেন্স রুম ছেড়ে বেরিয়ে সোজা গাড়িতে। এই দিকে শাহেদ ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছে। আনানের সব কথা মাথার উপর দিয়ে গেছে। আনান যাওয়ার মিনিট 5 পর শাহেদ দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল, নিজে টিকতে পারছে না বললেই হয়। বউয়ের জন্য দরদ উথলে উঠছে। সেটা না বলে অন্যের বউ বাচ্চার কথা এমনভাবে বলছে যেন তিনি তাদের পরোয়া করেন। ঠিক করে 2 মাস হয়নি, মিটিং চলাকালীন ফোন কল আসায় ধমকে কলিজা নাড়িয়েছে। এখন আসছে খোঁটা দিতে। আরে আমার সিঙ্গেলশিপের জন্য একমাত্র আপনি দায়ী। যত সময় আপনাকে দেই অত সময় কোনো মেয়েকে দিল তার ঘর থেকে হালি হালি বাচ্চা কাচ্চা হয়ে যেত। বউ পাগলা মাফিয়া কোথাকার। রাগ ঝেড়ে কনফারেন্স রুম থেকে হনহনিয়ে বেরিয়ে মিটিং ক্যান্সেল করে দিয়ে গাড়িতে উঠে বসল। আজ যে করেই হোক গার্লফ্রেন্ড জোগাড় করেই ছাড়বে। এত হ্যান্ডসাম চেহারা এখন কাজে না আসলে কখন আসবে? আর কতকাল খোটা শুনবে? এইবার এর বিহিত করেই ছাড়বে। যাওয়ার পথে গাড়ি থামিয়ে আদুরিনীর জন্য ফুচকা আর তার সাথে ঝালমুড়ি নিয়ে নিল। আনান ভেবেছে বউ এইসব দেখলেই মোমের মতো গলে যাবে। হয়তো তার কথাই সত্য। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 10:30। এইদিকে তুর বিন্দাস হয়ে পুরো রুম জুড়ে ঘুর ঘুর করছে। পরনে বেবি পিঙ্ক কালারের প্লাজো আর গায়ে সাদা টি শার্ট। চুলগুলো বাঁধার মতো ধৈর্য সময় কোনোটাই তার নেই, যার দরুন অবাধ্য হয়ে উডাক্তার ডি করছে। তুর কাউচের উপর লাফালাফি করছে। গলায় গিটার ঝুলিয়ে রাখা, তার সাথে চকলেট আর চিপসের প্যাকেট ঝুলানো। গিটার বাজাতে বাজাতে কখনো চিপস খাচ্ছে তো কখনো চকলেট।
এই দিকে পুরো রুম জুড়ে চকলেট আর চিপসের প্যাকেট গড়াগড়ি খাচ্ছে, তার সাথে কিছু সফট টয় আর দুটো হিজাব। কেউ হুট করে এসে দেখলে নির্ঘাত ডাক্তার টবিন বলে আখ্যায়িত করবে, যদিও এতে তুরের তেমন কিছু যায় আসে না। তুর নিজের কাজেই মত্ত। সে রকস্টারদের মতো কখনো লাফিয়ে তো কখনো মাথা নেড়ে গিটার বাজাচ্ছে, তার সাথে সুরকে বেসুরে পরিণত করে গলা ফাটিয়ে গান গাইছে। ভ্যাগিস বাড়ির পুরুষেরা বাড়িতে নেই। মহিলারা থাকলেও এই দিটায় তাদের আনাগোনা নেই বললেই চলে। আনান ভেবেছিল বউয়ের মন ভারাক্রান্ত, হয়তো রেগে খাওয়া দাওয়া না করেই শুয়ে পড়েছে। কিন্তু না, আনানের এই ধারণা বেশিক্ষণ টিকল না। রুমের দরজা আনলক কর যেই না রুমে ঢুকল অমনি আনানের পাজোড়া বরফের ন্যায় জমে গেছে। চোখ জোড়া যেন খুলে পড়ার জোগাড়। একই বউ তো ডাক্তার টবিনে পড়ে থাকা মিনি সাইজের রকস্টার হয়ে আছে। পুরো রুমের 12টা বাজিয়ে ঘটা করে গলা কাঁপিয়ে গান গাইছে। আনান বুঝতে পারছে না রুমে ঢুকবে নাকি বেরিয়ে পড়বে। ঠিক কি করা উচিত সেটাই ভাবছে। অন্যদিকে তুর উঁচা সুর তুলে কোমর দুলিয়ে পেছনে ফিরে যেই না আনানকে দেখে অমনি চিৎকার দিয়ে সুর 2-3 স্কেল বাড়িয়ে ফেলে। আনান কনফিউজড হয়ে একদম হেবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে। গানের সুর নাকি তাকে দেখে লজ্জা ভয় চিৎকার করছে এই মুহূর্তে সেটা বোঝা দায় হয়ে পড়েছে। মুখ ফুলিয়ে বিছানার কোনো ঘেঁষে বসে আছে তুর। বউ খেপেছে, এই মুহূর্তে রাগ ভাঙাতে হলে আগে নিজের মাথা ঠান্ডাক্তার রাখতে হবে, তাই আনান পুরো রুমের চেহারা বদলে শাওয়ার নিয়ে তবেই বের হল। তুর আর চোখে আনানকে দেখছে। তুরের মতে ঘটে যাওয়া ঘটনায় আনানের দোষটাই বেশি। সে তো শুধু মজা করছিল। কিন্তু একটা মেয়ের রুমে এইভাবে নক না করে আসা আনানের মোটেও উচিত হয়নি। একে তো তুর ওড়না পরেনি, দ্বিতীয়ত পাগলের মতো চিৎকার করে গলা ফাটিয়ে কাকের মতো কাকা করে গান গাইছিল, এই জন্য দোষটা আনানের বেশি বলে মনে করে তুর। তা না হলে পুরো রুমের অবস্থায় নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা তার নেই। সেই সূত্র ধরে আনানকে লুচু বেটা বলে আখ্যায়িত করেছে তুর। এই সেই লুচু নয়, বরং লুচু এমপি, যাকে ভোট দেওয়া আর ভোট কেন্দ্রে বোম মারা একই কথা। আনান বউয়ের এক কাণ্ড হম করতে না করতে বউ আরেক কাণ্ড ঘটিয়ে দেয়। বেচারাকে ডাক্তার জেস্ট করার সময় অবধি দিচ্ছে না। তুরকে এইভাবে বসে থাকতে দেখে আনান দুটো প্যাকেট তুরের দিকে বাড়িয়ে দেয়। তুর মুখ ঘুরিয়ে বসে, যা দেখে আনান মুচকি হেসে তুরের সামনে হাঁটু গেড়ে বসল। এতে তুর নড়েচড়ে পেছনে সরে বসে। আনানও কম যায় না। সে তুরের ছোট হাত দুখানা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে মুচকি হেসে বলল, সরি তো। এত রাগ করার কি আছে? আমিই তো তোমারই বর, এ নিয়ে বুঝি এত রাগ করতে হয়? তুর আর চোখে আনানের মুখের দিকে তাকায়। সে রেগে নেই, বরং লজ্জা লাগছে তার। আনান তাকে এইভাবে দেখে নিশ্চয়ই নির্লজ্জ আর পাগল ভাবছে। কেমন ওড়না ফেলে গলা ফাটিয়ে গান বেসুরা গলায় গান গাইছিল। ছি ছি, এইবার কি হবে? তুরের এই তাকানো আনানের বেশ লাগে। এইভাবে তাকাচ্ছে মানে বউ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। আনান তুরের হাতের পিঠ স্লাইড করতে করতে বলল, দেখো আদুরিনী, আমি যেমন পুরোটা তোমার তেমনি তুমিও পুরাটাই আমার। আমার উপর যেমন তোমার 100% অধিকার আছে, তেমনি তোমার উপরও আমার 100% অধিকার আছে। তুমি রেগে আমায় বকা দাও, এতে আমি কখনো মন খারাপ করব না, কিন্তু প্লিজ এইভাবে রেগে কথা বলা বন্ধ করে দিও না। আমার বড্ড বেশি খারাপ লাগে। তুমি তো জানো তুমি ছাড়া আমার এমন কেউ নেই যার সাথে আমি কথা বলবো। সেই তুমি যদি রেগে থাকো তাহলে আমি কোথায় যাব? আনানের আদুরে গলায় বলা কথা শুনে তুর মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, আমি রেগে নেই।
আমার লজ্জা করছে। আপনি নিশ্চয়ই আমাকে তখন ওইভাবে দেখে ফেলেছেন। আমাকে তো এখন আপনার নির্লজ্জ, পাগল মনে হবে, তাই না? এই জন্য তো রাগ করে থাকার চেষ্টা করছি। কিন্তু এইভাবে কথা বললে আমি কি করে রেগে থাকব বলুন? তুরের এমন সহজ স্বীকারোক্তিতে আনান মুখ চেপে হাসল। লজ্জায় ঢাকতে রাগ করছে, সেটা আবার বলেও দিচ্ছে। তুরের এই সহজ স্বীকারোক্তির জন্যই তুরকে আনান বেশি পছন্দ করে। আনান মৃদু হেসে বলে উঠল, নির্লজ্জ, পাগল। কে বলেছে এসব? কই, আমি তো কখনো বলিনি। কারণ আমার তুরজান এমন হতেই পারে না। আমার তুরজান নির্লজ্জ নয়, বরং ইনোসেন্ট এন্ড পিওর। পাগল নয়, বরং চঞ্চলে আর একটু বাচ্চা বাচ্চা স্বভাবের, যা তার বরের একটু বেশিই পছন্দ। কেন সে নির্লজ্জ আর পাগল হতে যাবে? তুর মুখ তুলে আনানের চোখে চোখ রাখে। আনানের মাথায় শয়তানি চাপল। সে তখন ভ্রুজোড়া গুটিয়ে ভাবুক হয়ে বলল, তবে কেউ একজন রাতে ওড়না ছাড়াই ঘুমায়, তাও আমাকে জড়িয়ে ধরে। কই, তখন তো এত সমস্যা হয় না। তাছাড়া দোষের কিছু নেই, বরবউই তো। এতক্ষণ যত আবেগ নিয়ে তুর আনানকে দেখছিল, ঠিক তার চেয়ে 10 গুণ রেগে আনানের চুল টানাটানি শুরু করে দেয়। লুচু বেটা, এইসব আবার বলতে হয়? আজ থেকে আমি আপনার সাথে ঘুমাবো না। হয় আপনি কাউচের উপর থাকবেন, নয়তো আমি থাকব। এমন ঠোঁটকাটা নির্লজ্জ তাবিজ কবজ নানরুটির সাথে আমি থাকব না। কোথায় তুরের হাত থেকে চুল ছাড়াবে তা না করে তুরের কথা শুনে আনান হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। শেষে তুররে হাত ছাড়িয়ে নিয়ে তুরকে আলতো হাতে জড়িয়ে ধরে। এতে তুর প্রথমে মোচড়ামুচড়ি করলেও পরক্ষণে ঠিকই চুপসে যায়। আনান তুরের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এত আদুরে কেন বলো তো? ইচ্ছে করে একদম বুকের ভেতর লুকিয়ে ফেলি, যাতে কেউ তোমাকে দেখতে না পায়। তুর মাথা তুলতে চেয়েও তুলল না, বরং দুহাত দিয়ে আনাকে জড়িয়ে ধরে বলল, আমি বড় চাইলেও পারবেন না। পরে অপারেশন করে বড় একটা বেড বানাতে হবে। তুরের কথায় হাসল আনান। মৃদু আওয়াজে বলল, ভালোবাসো তুর? চোখ বুঝল তুর। চওড়া বুকে মাথা ঘষতে ঘষতে মৃদু আওয়াজে বলল, হুম। তুরের জবাবে হাতের বাঁধন শক্ত করে হাসল আনান। এই পর্যায়ে জীবনটা সার্থক মনে হচ্ছে তার। আনান জানে না তুর ভালোবাসা বলতে কি বুঝে। তবে তার এই ছোট্ট মায়াবতীর উত্তরটা তার বেশ লেগেছে। সোফিয়া হায়াত সকাল সকাল সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তবে এতে করে কারো খুব একটা চিন্তা কিংবা অসুবিধা হচ্ছে না। এই বাড়িতে সোফিয়া এমন এক ব্যক্তি যে থাকুক কিংবা না থাকুক, এতে করে কারো কিছু যায় আসে না। ইভেন কেউ তাকে খোঁজার চেষ্টা অবধি করে। যেখানে বাড়ির মালি থেকে শুরু করে গার্ড কিংবা দারোয়ান কেউ 2 মিনিটের জন্য মিসিং থাকলে পুরো বাড়িতে হই হই পড়ে যায়, সেখানে সোফিয়া মাহবুব হাসানের ওয়াইফ হয়েও তার গুরুত্ব শূন্যের কোঠায়। সোফিয়া এই বাড়িতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ব্যক্তি, অবশ্য তার গুরুত্ব নেই বললেই চলে। সোফিয়া না থাকলে জ্যোতির কাছে বাড়িটাকে স্বর্গ মনে হয়। জাতি পুরো বাড়ি নিজের মন মতো ঘুরে বেড়ায়। আজও তার ব্যতিক্রম নয়। জ্যোতি এক প্রকার হেলেদুলে নাস্তা বানাচ্ছে। এতে মাজেদা খালা বারবার চোখ মুখ কুঁচকে বিরক্ত প্রকাশ করছে। এই দিকে মাহবুব সাহেব ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লেও আনান এখনও অবধি বাড়িতেই আছে। আজ লাঞ্চ করে তবেই বের হবে। আপাতত তুরকে নিয়ে ব্যস্ত সময় পার করছে সে। 12টার পর থেকে এনামুল হককে কোথাও দেখা যাচ্ছে না। নুসাইবু সার্জারি অ্যাটেন্ড করছিল, যার ফলে বাবাকে নজরে রাখতে পারেনি। এনামুল হককে দেখতে না পেয়ে এপ্রন রেখে তাড়িঘড়ি করে বেরিয়ে এলো।
সব জায়গা খুঁজে শেষ পর্যন্ত পার্কিং এরিয়ার দিকে ছুটল। তখন এনামুল হকের গাড়িটা পার্কিং এরিয়াতে পার্ক করছে। নুসাইবও দেরি করল না, গাড়ি থামিয়ে উঠে বসল। ড্রাইভার কিছু জিজ্ঞেস করবে তার আগে নুসাইবও বলে উঠল, বাবা বলেছে তাড়াতাড়ি যেতে। আর কোনো কথা নয়। নুসাইবের কথা শুনে ড্রাইভার দ্বিমত করল না। বড় মালিকের ছেলে ছোট মালিক বলে কথা, তাদের আদেশে হ্যাঁ বলা ছাড়া উপায় নেই। এই দিকে নুসাইবের ঘামতে শুরু করেছে। না জানি কোনো সত্যের মুখোমুখি হতে হয়। গাড়িটাকে ফার্ম হাউসের দিকে যেতে দেখে নুসাইবও কিছুটা অবাক হল। এই সময়ে বাবার ফার্ম হাউজে আসার কথা নয়। ফার্ম হাউজে বছরে 2 বার আসা হয়, তাও 2 ঈদে। তাছাড়া ফার্ম হাউসের দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার আছেন। ফার্ম হাউসের গেইটের সামনে গাড়ি থামাতে বলে নেমে পড়ল নুসাইব। ড্রাইভার গাড়ি পার্কিং এরিয়াতে নেওয়ার কথা বললে নুসাইব সোজা মানা করে দেয়। তাই গাড়িটাকে রোড সাইডে দাঁড় করিয়ে ভেতরে ঢুকল। নুসাইবকে দেখে দারোয়ান ওরফে কেয়ারটেকার সিদ্দিক ঘাবড়ে গেল। নুসাইব দারোয়ানের চেহারার আদল দেখে জিজ্ঞেস করল, কি অবস্থা সিদ্দিক চাচা? সিদ্দিক চাচার বয়স এনামুল হকের মতোই। তিনি দীর্ঘদিন ধরে এইখানে কর্মরত। বলা যায় নুসাইব যখন ছোট ছিল ঠিক তখন থেকে তিনি এইখানে কাজ করেন। নুসাইবের প্রশ্নে হাসার চেষ্টা করল সিদ্দিক। আমতা আমতা করে বলল, বাবা তুমি হঠাৎ? হ্যাঁ চাচা, আমি বাবার কাছে এসেছি। নুসাইবের কথায় চমকে উঠলেন তিনি। তাড়াতাড়ি করে বলে উঠল, বড় স্যার তো আসেনি। তোমরা তো বাবা দুটো ঈদেই আসো, স্যারও তোমাদের সাথে আসে। সিদ্দিক চাচার কথায় নুসাইব ক্রুল হাসল। এতক্ষণ সন্দেহে থাকলেও এখন পুরোপুরি শিওর হয়ে নিয়েছে কোনো না কোনো ঘাপলা আছে। নুসাইব শান্ত স্বরে বলল, চাচা তুমি তো কখনো মিথ্যা বলো না। তাহলে আজ এমন কি হলো যেখানে তোমাকে মিথ্যে বলতে হচ্ছে? বাবা এইখানেই আছে চাচা, আমি শিওর হয়েই এসেছি। নুসাইবের কথা শুনে মাথা নোয়ালেন তিনি। জীবনে যে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে তিনি সেটা আশা করেননি। সিদ্দিক সাহেবকে মাথা নিচু করতে দেখে মনে মনে হাসল নুসাইব। না জানি আবারও কোনো পাপ করেছে তার বাবা। নুসাইব কিছু বলবে তার আগে সিদ্দিক চাচা বলে উঠল, মিথ্যে বলার কোনো ইচ্ছে নেই বাবা। তবে তুমি আমার ছেলের মতো। আমি চাই না এমন কোনো কিছু তুমি উপলব্ধি করো যেটা তোমাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিবে। তবে আমি এই বোঝা আর বইতে পারছি না। আর কতদিন তোমাদের অন্ধকারে রাখব বলো? পাপের ভাগীদার হতে হতে আমি ক্লান্ত। সিদ্দিক চাচার কথায় লম্বা শ্বাস টেনে নিজেকে শক্ত করে নিল। নুসাইব বুঝতে পারছে আবারও তাকে কঠিন কোনো অধ্যায়ের মুখামুখি হতে হবে। বিমর্ষ চোখ তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করল, কি এমন পাপ চাচা? কতদিন ধরে এমন পাপ দেখছ তুমি? সিদ্দিক চাচা পথ ছেড়ে দাঁড়ালেন। নুসাইব শান্ত দৃষ্টি জোড়া আরও বেশি শান্ত হল। সিদ্দিক চাচা ঘন ঘন পলক ফেলে চোখের পানি আটকাতে চাইছে। নুসাইবের বুকটা ক্রমশ কেঁপে উঠছে। সিদ্দিক চাচা মাথা নিচু করে ডুপ্লিকেট চাবিটা নুসাইবের হাতে দিয়ে বলল, কোনো শব্দ করো না বাবা। নিঃশব্দে গিয়ে নিঃশব্দে ফিরে এসো। বাকিটা না হয় আমি বলবো। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে লম্বা লম্বা পা ফেলে ফার্ম হাউসের ভেতরে ঢুকে পড়ল। এইদিকে সিদ্দিক সাহেব মুখে হাত দিয়ে বসে পড়লেন। ফার্ম হাউসের ভেতরে ঢুকে কেঁপে উঠল নুসাইব। যথাসম্ভব নিঃশব্দে পা ফেলে দোতলায় উঠল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে হল না।
আধখোলা জানালা দিয়ে বাবার উন্মুক্ত শরীরের কারো অবাধ্য হাতের বিচরণ ঠিকই দেখতে পেল। জীবনে কিছু ঘটনা, কিছু ব্যাপার আছে যা ঠিক সংজ্ঞায়িত করা যায় না। ব্যাপারটা ঠিক তেমন। নুসাইবের বুঝতে বাকি নেই কি হচ্ছে। তীব্র ঘৃণায় অন্তরটা বিষিয়ে উঠল। চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। নুসাইবও আর দাঁড়াল না। তবে জানালা থেকে সরে যাওয়ার সময় তুর নামটা শুনতে পেল। আর সেখানেই থমকে দাঁড়াল নুসাইব। নারীকণ্ঠী ব্যক্তিটা আনান আর তুরকে নিয়ে আলোচনা করছে। জানো এ নাম? আনান তুর নামক এক মেয়েকে বাড়িতে তুলে এনেছে। জাতপাত নেই বললেই চলে। খ্রিস্টান পাড়ায় হ্যাভেন এরিয়াতে থাকত। শুনলাম মাদার ক্রিস্টোফার তাকে লালন পালন করেছে। ওই মেয়ের জন্যে আমাকে কত কথা শুনতে হয়েছে। তুমি প্লিজ কিছু একটা করো। তার কথায় সাথে অবাক্তার সাথে প্রত্যুত্তর করে এনামুল হক। হোয়াট? তুর? আয়ুষ? জীবনের এক কঠিন সিদ্ধান্তে উপনীত হল নুসাইব। লম্বা শ্বাস টেনে মোবাইল বের করে ভিডিও অন করে জানালার সাথে রাখল। বুঝতে বাকি নেই এই সেই মহিলা যাকে তাজবীর তাওয়াফ আনানের বাবা মাহবুব হাসান পরে বিয়ে করে ঘরে তুলেছেন। আপাতত কিছু সত্য উদ্ঘাটন করতেই হবে। এই মুহূর্তে নুসাইবের কাছে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সোফিয়া হায়াতের কথা শুনে উচ্চ স্বরে হাসল এনামুল হক। কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। তুমি তো আমার অর্ধেক কাজ করে দিয়েছ। এতদিন একেই তো খুঁজছিলাম। আগে ছিল ডাক্তার তার মাহবুব হাসান, এখন ডাক্তার তার আনান। এরা বাপ ছেলে মিলে কি করছে বলো তো? এদের জন্য আগের বার শাহানাকে সরাতে হয়েছে, এখন তুরকে। এই সেই মেয়ে যার জন্য আমার জীবনটা বিষিয়ে উঠেছে। ভাগ্যের পরিহাস দেখো, মেয়েটা আনানের বিয়ে করা বউ। এই বাপ ছেলের বউ মারতে মারতে জীবনটা যাবে। আবেদনময়ী গলায় হাসল সোফিয়া। বলল, তা আর বলতে। শাহানাকে না সরালে তুমিও আটকা পড়তে, সাথে আমার কাজটাও হতো না। কিন্তু কি বলো তো, তুর অবধি পৌঁছানো ঠিক সহজ হবে না। তুরকে টপকাতে হলে আগে আনানকে সরাতে হবে। বাই দ্য ওয়ে, আজ এখন সেই সুবর্ণ সুযোগ আছে। সুযোগ? আজ? তুমি শিওর? সোফিয়া কোমলমতি গলায় বলল, অবশ্যই। গার্ডগুলো আলাপ আলোচনা করছিল আজ দুপুর দুটোয় কোনো একটা কাজের সুবাদে তাকে বের হতে হবে। তবে গুড নিউজ হচ্ছে আজ সাথে তার চেলাপেলাগুলো নেই। বাকিটা ভেবে দেখো। এই সুযোগ আর আসবে বলে মনে হচ্ছে না। মারলে তুমি সন্দেহে তালিকা থেকে 1000 মাইল দূরে থাকবে। কারণ সব দোষ বিপক্ষ দলীয় এমপি পদপ্রার্থীরা হবে। কি বলো? সোফিয়ার কথা শুনে মোবাইল খানা হাতড়ে নিয়ে কাউকে কল করল। সব শুনে নুসাইব বসে থাকতে পারল না। দুটো বাজার আর মাত্র 20 মিনিট বাকি। মোবাইল নিয়ে এক প্রকার ছুটে বের হল নুসাইব। এই দিকে এনামুল হক কথা শেষ করে পুনরায় অন্তরঙ্গ মুহূর্তে পদার্পণ করল। এখন শুধু ফোন কলের অপেক্ষায়। কথায় আছে, বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। ফার্ম হাউস থেকে বের হতে না হতে মোবাইল বন্ধ হয়ে গেছে। বার কয়েক চেষ্টা করেও অন হচ্ছে না। তড়িগড়ি করে গাড়িতে উঠে মোবাইল চার্জে দিয়ে অন করাই ব্যস্ত হয়ে পড়ল। এই দিকে আনান লাঞ্চ শেষ করে তৈরি হয়ে নিল। তুর বিছানায় পা গুটিয়ে বসে আছে। আনান বেরিয়ে যাচ্ছে দেখে তার ভীষণ মন খারাপ। পারফিউম দিতে দিতে আর চোখে তাকিয়ে তুরকে দেখছে আনান। আদুরিনী তার শোকে কাতর দেখে মৃদু হাসল। ঘড়ি লাগাতে লাগাতে তুরের পাশে বসে বলল, বেশিক্ষণ লাগবে না, বড়জোর 8টা বাজবে।
ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসব। তোর আঙ্গুলে গুনে বলে 7 ঘন্টা? আম্মা কি দেখে আপনার সাথে আমার বিয়ে দিয়েছিল বলুন তো? এত সময় কেউ বাড়ির বাইরে থাকে? তোরের কথা শুনে হাসল আনান। তোরের দুগালে হাত রেখে নাকে নাক ঘষতে ঘষতে বলল, এত আদুরে গলায় কথা বললে যাই কি করে? সত্যি সত্যি চলে আসব। আসার সময় তোমার জন্য অনেকগুলো চিপস চকলেট তার সাথে আইসক্রিম নিয়ে আসব ওকে? তোর মাথা নেড়ে বলল, ওকে ওকে। তবে তাড়াতাড়ি। ঠিক আছে তাড়াতাড়ি। ততক্ষণ অবধি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। বাগানে গেলে সবার প্রথমে নবাবের সাথে দেখা করবে। কিছু প্রয়োজন হলে নবাবকে বলবে। তুমি বের হলে নবাব আমাকে ইনফর্ম করবে, বুঝতে পেরেছ? সাবধানে, বেশি লাফালাফি করতে গিয়ে ব্যথা পেও না যেন। আমি খালাকে বলে যাব, উনি তোমাকে যা খেতে দেয় লক্ষ্মী হয়ে খেয়ে নিবে। আর হ্যাঁ, আজ একবার আম্মার সাথে কথা বলে নিও। ওকে? হাসল তোর। বলল, আপনি এমনভাবে সব বলছেন যেন সপ্তাহ খানেক জন্য যাচ্ছেন। বাইদা ওয়ে আমি লক্ষ্মী হয়েই থাকি। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। আমার কিউট পিউট ওয়াইফ একটু বেশিই লক্ষ্মী। তা লক্ষ্মী ওয়াইফ, আমি বের হচ্ছি, আল্লাহ হাফেজ। আনান মোবাইল ফোন হাতে নিয়ে তুরের কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ল। আনান যাওয়ার পর তুর রুমে বসল না। গুনে গুনে 5টা চিপসের প্যাকেট নিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। বিকালের সময়টা ঘুমানোর অভ্যাস তুরের নেই। সে বাগানে সময় কাটাতে অভ্যস্ত। যাওয়ার সময় জেতিকে নিয়ে গেল। এই বাড়িতে যতির সাথে তার সখ্যতা হয়েছে। তা না হলে বিয়ের পর থেকে স্টেলা ক্যাথি তাকে খুব একটা কল দিতে পারে না। যেমন আজ অনেক দিন হল না আম্মা কল দিয়েছে, না স্টেলা ক্যাথি। আনান ভেবেছিল একা যাবে। পরক্ষণে শাহেদ কল দিয়ে গার্ড সহ বের হতে বলেছে। শাহেদের কথা না শুনে উপায় নেই। গার্ড নিয়ে না বের হলে শাহেদ ঠিকই বডি গার্ড সহ 8-10টা গাড়ি আনানের গাড়ির পেছনে পাঠিয়ে দিবে। বাড়ি থেকে বের হতে না হতে নবাব মেসেজ পাঠাল। গোটা গোটা অক্ষরে লেখা, স্যার ম্যাম গার্ডেন এরিয়াতে আছে, তার সাথে একটা ছবিও আছে, যেখানে তুরের পেছনের সাইড দেখা যাচ্ছে। হাতে অনেকগুলো চিপস নিয়ে বাগানের দিকে যাচ্ছে। হাসল আনান। তার তুরজান এই মুহূর্তে বাগানে। এখন সত্যি ইচ্ছে করছে তুরকে বুকের ভেতরে লুকিয়ে ফেলতে। এত আদুরে কেন সে? ভেবে পায় না আনান। নুসাইবু মোবাইল অন করে প্রথমে শাহেদকে কল দেয়। কল গেলেও কেউ রিসিভ করছে না। চিন্তা ভাবনা না করে ভিডিওটা শাহেদ, আনান এবং নাবিদের নাম্বারে সেন্ড করে দিল। নাবিদ সিন করলেও আনান কিংবা শাহেদ কেউই দেখেনি। নুসাইবু আনানের নাম্বার ডাক্তার ল করল। এর মধ্যে নাবিদের কল। দুইজনের কল একসাথে হওয়াতে বিজি বলছে। নুসাইবু পাগলের মতো নিজের মাথার চুল নিজে টানছে। দেরি না করে নাবিদের নাম্বারে কল করল। নাবিদ তৎক্ষণাৎ কল রিসিভ করে। নুসাইবু কাপা গলায় বলল, নাবিদ যে করে হোক ডাক্তার, তার আনানকে বাড়ি থেকে বের হতে দিও না। তাকে মারার জন্য লোক পাঠানো হয়েছে। নুসাইবের কথা শোনা মাত্র নাবিদ দৌড়ে বেরিয়ে পড়ে। দেরি করা যাবে না। আনানের গাড়ি অলরেডি বেরিয়ে পড়েছে। নাবিদ গাড়ি নিয়ে সেই লোকেশনের দিকে যাচ্ছে। শাহেদ আজকের প্রোগ্রাম সামলাচ্ছে, এই মুহূর্তে তাকে পাওয়া মুশকিল। নাবিদ দেরি না করে বেস্ট 15-এর বাকিদের ইনফর্ম করে দেয়। এইদিকে মোবাইল ফোন হাতে নিয়ে নুসাইবের মেসেজ দেখে কিছুটা অবাক হল আনান। মেসেজ অপশনে ক্লিক করবে তার আগে নুসাইবের নাম্বার থেকে কল আসে।
কল রিসিভ করার সাথে সাথে রং সাইড থেকে একটা কাভার ভ্যান এসে আনানের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। সেই ধাক্কার প্রভাব এতটাই ভয়াবহ ছিল যে আনানের গাড়ি একপাশ পুরো ভেঙে দুইবার উল্টে রাস্তার বাইরে এসে পড়ল। গাড়িটা পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেখে মনে হবে না ভেতরে যারা ছিল তারা আধেও বেঁচে আছে। ড্রাইভিং সিটে বসা গার্ডের থেতলানো মাথাটা হর্নের উপর পোড়ায় গাড়ির হর্নটা ক্রমশ বাজতে থাকে। পুরো রাস্তায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে শব্দটা শোনা যাচ্ছে তা আনানের গাড়ির হর্নের শব্দ। ফোন রিসিভ করা অবস্থায় থাকায় বিকট আওয়াজটা নুসাইবো অবধি পৌঁছে গেছে। চিৎকার করে উঠল নুসাইবো। বারবার হ্যালো হ্যালো করলেও গাড়ির হর্ন ছাড়া কোনো শব্দ শুনতে পেল না। নিজেকে শেষ করে দেওয়ার তীব্র ইচ্ছা হলেও এই মুহূর্তে আনানের কাছে যাওয়াটা ভীষণ জরুরি। মুহূর্তে মানুষ ভিড় জমাতে লাগল। অ্যাক্সিডেন্ট হওয়ার 1 মিনিটেরও কম সময়ে এসে পৌঁছায় সোহেল। গাড়ি পার্ক না করে নেমে দৌড়ে এলো। তার পেছনে একে একে এসে পৌঁছায় রায়হান, স্টিভ, ফারহান, রোহান, নাবিদ, নীরব, জুনায়েদ, আশির, রৌনক, শাদাব, আকিল, ফুহাদ আর মুহিত। যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে ছুটে এসেছে। জুনায়েদ পরনে সবুজ রঙের এপ্রন, এক হাতে গ্লাভস পরা, অন্য হাত খালি। দেখে বোঝা যাচ্ছে হয়তো সবে কোনো সার্জারি পারফর্ম করে বেরিয়েছে। সবাই গাড়ি থেকে একে একে নেমে আনানের গাড়ির দিকে দৌড়ে গেল। গাড়ির চারপাশ ঘিরে আছে লোকজন। গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। লোকজন গাড়ির ভেতরে থাকা মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। বেস্ট 15-এর সবাই বাকিদের সরিয়ে গাড়ির ভেতরে থাকা আনান আর গার্ডের অবস্থান বুঝে নেয়। জুনায়েদ গার্ডের পালস চেক করে তাকে মৃত ঘোষণা করে। পাশ থেকে ধাক্কা দেওয়াতে ড্রাইভিং সিটের জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে এই কাজটা করেছে সে হয়তো ভেবেছিল আনান গাড়ি নিজে ড্রাইভ করছে, তাই ধাক্কাটা গাড়ির সামনেই দেয়, যার পরিপ্রেক্ষিতে সামনের অংশটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রাইভিং সিটে বসা গার্ডকে বের করে আনলেও গাড়ির পেছনের সিটে বসা আনান অবধি পৌঁছানো সম্ভব হচ্ছে না। অ্যাক্সিডেন্টের ফলে দরজা লকড হয়ে গেছে। তাছাড়া গাড়ি উল্টে যাওয়ার কারণে আনানের অবস্থান গাড়ির মাঝখানে। শেষে সেখানে থাকা মানুষজন সহ গাড়িটাকে টেনে ধরে। পুরো শরীর নিস্তেজ হয়ে আছে আনানের। মাথার একপাশ থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। মুখের একপাশ তার সাথে শরীরের বেশ কিছু অংশে কাঁচ ঢুকে গেছে। জুনায়েদ পালস চেক করে, তবে পালস রেট ধীরে ধীরে কমছে। জুনায়েদ তা জানানোর পর আর দেরি করল না। গাড়ির দরজা ভেঙে তৎক্ষণাৎ বের করে আনল তাকে। এই দিকে অ্যাক্সিডেন্ট স্পটে থাকা জনসাধারণ অ্যাম্বুলেন্সের জন্য প্রথমেই কল দিয়েছিল। পাশে হাসপাতাল থাকায় অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হল না। অ্যাম্বুলেন্সে তোলার পর বাকি সবাই গাড়িগুলো সরাতে ব্যস্ত হয়ে পড়ে। জুনায়েদ স্টিভের হাতে গাড়ির চাবি দিয়ে আনানের পাশে উঠে বসে। মাহবুব সাহেব খবর পেয়ে পাগলের মতো ছুটলেন। এই দিকে নুসাইবো যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। আনানের বেস্ট 15 পুরো নিশ্চুপ হয়ে গেছে। তাদের মধ্যে কোনো প্রকার ভাবাবেগ নেই বললেই চলে। সবার মুখাবয়ব শান্ত। তারা রবটের মতো কাজ করছে। এইদিকে নুসাইবের নাম্বার থেকে কল আসছে দেখে কিছুটা অবাক হল শাহেদ। নুসাইবকে কল দেওয়া মাত্র রিসিভ হল। এরপর যা শুনল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। হাতে থাকা ফাইল আর ওয়াকিটকি ফেলে ছুটে বের হয়। আনানকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাথায় লাগা আঘাতের চিহ্ন দেখে হসপিটালে কল দিয়ে ডাক্তার তার লিছাকে অট রেডি করতে বলে জুনায়েদ কেচি দিয়ে আনানের রক্তে ভেজা পাঞ্জাবিটা কাটার পর শরীরের আঘাতপ্রাপ্ত কালচে হয়ে থাকা জায়গাগুলো দেখে জুনায়েদ ঘামতে শুরু করে। প্রায় মিনিট 10 পর আনানকে তার হসপিটালে নিয়ে আসা হয়। তার সাথে এসে পৌঁছায় শাহেদ। আনানের অ্যাক্সিডেন্টের কথা শোনার পর হেড নার্স পুরো ইমার্জেন্সি রুম খালি করে ফেলে। হসপিটালে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে এমআরআই করা হয়। এর মধ্যে আরও কিছু পরীক্ষা করে তৎক্ষণাৎ ওটিতে শিফট করা হয়। ওটির সামনে বেস্ট 15 অবস্থানরত নুসাইব ছুটে ওটির সামনে এসে নাবিদ আর শাহেদকে সবটা জানায়। শাহেদ দেরি করল না, রৌনক আর আশির সহ বেরিয়ে পড়ে। শাহেদ নবাবকে কল দেয়। বাগানে পেতে রাখা চেয়ারে বসে আছে তুর আর জ্যোতি। দুজনের হাতে চিপসের প্যাকেট। নবাব তুরের পাশে পেতে রাখা চেয়ারে বসা। তুর চিপসের প্যাকেট বাড়িয়ে দেয়, কিন্তু নবাব সেটা নিল না। চিপসের প্যাকেট নেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে এইখানে বসে থাকাটাও তার উচিত হচ্ছে না, কিন্তু তুরের জন্য তাকে বসতে হচ্ছে। তুর বাগানে আসার পর থেকে নবাবকে ডেকে নিজেদের সাথে রাখছে। অবশ্য এইটার একমাত্র কারণ জ্যোতি। নবাবের মোবাইলে কল আসে। তুর ভেবেছে আনান। ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। তুর যখনই বাগানে আসে তখন আনান খুব ঘন ঘন নবাবকে কল দেয়। নবাব কল রিসিভ করার পর তুর চিপসের প্যাকেট রেখে চুপ করে যায়। শাহেদ কল দিয়েছে। নবাব কল রিসিভ করে হ্যালো বলার সময় অবধি পায়নি। তার আগেই শাহেদ বলে উঠল, নবাব, আনান স্যার অ্যাক্সিডেন্ট করেছে। ওনার অবস্থা ক্রিটিক্যাল। অ্যাক্সিডেন্টটা না ঠিক অ্যাক্সিডেন্ট আর না কোইন্সিডেন্ট, এইটা প্রিপ্ল্যান করা ছিল। স্যারের সেন্স আসা অবধি বাড়ির সিকিউরিটি বাড়িয়ে দাও। আমার অনুমতি ছাড়া এই মুহূর্ত হতে কাউকে ভেতরে ঢুকতে দিও না, আর না বাইরে বের হতে দিও, হোক সেটা মাহবুব স্যার কিংবা অন্য কেউ। আমার অনুমতি ব্যতীত এন্ট্রি এক্সিট দুটোই বন্ধ রাখো। গট ইট? সব শুনে নবাব বলে, ইয়েস স্যার। বুঝতে পেরেছি। শাহেদ কল কেটে দেওয়ার পর নবাব ওয়াকিটকি বের করে সবাইকে সবটা জানিয়ে পজিশন নিতে বলে। এইদিকে শাহেদের বলা কথাগুলো শুনতে না পেলেও পরক্ষণে নবাবের বলা কথাগুলো ঠিকই শুনতে পেয়েছে তুর। নবাব যখন আনানের অবস্থার কথা বলে সিকিউরিটি বাড়িয়ে দিতে বলে তখনই তুর উঠে দাঁড়ায়। এইদিকে জ্যোতি মুখের রংটা বদলে গেছে। আনান স্যার অ্যাক্সিডেন্ট করেছে শুনেই সে চমকায়। তুর কথা বলতে চাইছে কিন্তু পারছে না। মনে হচ্ছে কেউ গলা চেপে ধরেছে। আনানের কথা জিজ্ঞেস করতে চেয়েও গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। শুধু মন মস্তিষ্কে একটা কথাই বাজছে, আনান ভালো নেই। তুর লম্বা শ্বাস টেনে ফুপিয়ে কেঁদে উঠল। মুখে কথা আটকাচ্ছে তার। শেষে না পেরে জুতো না নিয়েই দ্রুত পায়ে গেইটের দিকে যেতে লাগল। জ্যোতি তুরের জুতো জোড়া হাতে তুলে নেয়। নবাব তুরের অবস্থা দেখে পেছনে পেছনে ছুটল। এই মুহূর্তে তুরের কাছে মনে হচ্ছে বাগান থেকে গেইট অবধি পথটা বেশি লম্বা। যত হাঁটছে শেষ হচ্ছে না। এক পর্যায়ে দৌড়াতে লাগল। জ্যোতি, নবাব দুজনই হতভম্ব হয়ে গেছে। তুরকে গেইটের দিকে ছুটতে দেখে নবাব দৌড়ে সেই দিকে গেল। তুরকে আসতে দেখে দুইজন গার্ড গেইটের সামনে এসে দাঁড়ায়। তুর হাঁপিয়ে উঠেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে চোখ মুছল। নবাব গেইটের সামনে দাঁড়িয়ে বলে, সরি ম্যাম, আপনাকে বাইরে যেতে দেওয়া যাবে না। কি লাগবে বলুন, আমরা এনে দিচ্ছি। তুরের চোখ দুটো ভিজে উঠল।
এই তো কিছুক্ষণ আগেই তো লোকটার সাথে কথা বলল, আর এখন সবাই বলছে তার অবস্থা ভালো না। তুর মানতে নারাজ। তুরের ভেতরে এক ভয়ঙ্কর শূন্যতা কাজ করছে। এই মুহূর্তে তুরের শুধু মনে হচ্ছে তার আনানকে লাগবে। তুর চোখ মুছে গম্ভীর গলায় বলল, সরো, আমি বাইরে যাব। নবাব উত্তর দিল, আপনার কি প্রয়োজন বলুন, তবে বাইরে যাওয়ার অনুমতি নেই। তুর ভেজা চোখ তাকিয়ে বলে, ঠিক আছে, আনানকে কল দাও। তুরের কথায় নবাব আমতা আমতা করে বলল, ম্যাম, স্যার তো। তুর চিল্লিয়ে বলল, স্যার তো কি? বাইরে যেতে দাও বলছি। আমি তার কাছে যাব। তোমরা সবাই সরো। যতি তুরকে ধরতে চেয়েও ধরল না। যতি অবাক হয়ে তুরের দিকে তাকিয়ে আছে। যে মেয়েটাকে উচ্চ স্বরে কথা বলতে দেখেনি, আজ সে এইভাবে চিল্লাচিল্লি করছে। সরি ম্যাম, কিন্তু এই মুহূর্তে বাইরে যাওয়া পসিবল না। তুর কেঁপে উঠা গলায় বলল, প্লিজ যেতে দাও। আমি আনানের কাছে যাব। আমি শুধু একবার যাব। প্লিজ ভাইয়া, যেতে দাও। নবাব লম্বা শ্বাস টেনে বলে, আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে বাইরের যাওয়া আপনার জন্য সেফ না। তুর রেগে নবাবকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, সরতে বলছি। আমি এত কথা শুনতে চাই না। খোলো গেট। আমি বাইরে যাব। তুর ধাক্কায় দুকদম পিছিয়ে পেছনে হাত গুটিয়ে নেয় নবাব। তুর চিৎকার করে কাঁদছে, যেন ওর চারপাশটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। যতি তুরকে দুহাতে ঝাপটে ধরে। নবাব তুরের অবস্থা দেখে শাহেদকে কল দেয়। নবাবের কথা শুনে শাহেদ চিন্তায় পড়ে গেল। তুরের অবস্থার কথা শুনে শাহেদ অবাক না হয়েও পারল না। তুরের এমন করে রিয়েক্ট করার ব্যাপারটা তার ধারণার বাইরে। সব শেষে শাহেদ বলল, আর 5টা মিনিট হ্যান্ডেল করো, আমি আসছি। তুর দুহাতে মুখ ঢেকে কাঁদছে। মনে হচ্ছে এই মুহূর্তে আনানকে না দেখলে সে মরে যাবে। তুরের অবস্থা দেখে যতিও কাঁদছে। মিনিট 5 পর শাহেদ আসে। শাহেদকে দেখা মাত্র তুর দৌড়ে শাহেদের কাছে যায়। তুরের এমন অবস্থা সচক্ষে দেখে শাহেদ বিস্মিত হল। আনানের প্রতি তুরের এমন টান সে আগে দেখেনি। তুর শাহেদের শার্ট টেনে ধরে, ভাইয়া, তুমি তো আমাকে নিয়ে চলো। আই প্রমিস, আমি একবার দেখব। আমি আর জ্বালাবো না, শুধু একবার দেখব। তুমি ওদের বলে দাও ওরা যেন আমাকে বেরোতে দেয়। বলো না ভাইয়া। আমি ওনাকে দেখব। শাহেদ লম্বা শ্বাস টেনে পরম স্নেহে তুরকে দুহাতে জড়িয়ে ধরে মাথা হাত বুলায়। তুর হিচকি ওঠা গলায় বলল, আমাকে নিয়ে চলো না ভাইয়া। রৌনক, আশির দুইজনেই অবাক হয়ে তুরকে দেখছে। শাহেদের কাছে শুনেছে আনান স্যার তুরের জন্য পাগল, কিন্তু এখন দেখছে তুর নিজেও স্যারের জন্য পাগল হয়ে আছে। শাহেদ তুরের মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব। শাহেদের কথা শুনে আশির ফোন করে বেস্ট 15-এর অন্য সদস্যদের জানিয়ে দেয়। নবাবকে বলে আনানের 3টা গাড়ির মধ্যে দ্বিতীয় গাড়িটা পার্কিং এরিয়া থেকে আনিয়ে নিল। শাহেদ বলার আগে তুর গাড়িতে উঠে বসে। তুরকে সামলানোর জন্য জেতিকে তুরের সাথে নিয়ে নিল। রৌনক ও আশির শাহেদের গাড়ি নিয়ে বের হয়। আনানের গাড়িটা শাহেদ ড্রাইভ করছে। হাসপাতালে সামনের রাস্তাটা পুরোটা ব্লক করা। এমন একটা ঘটনা শোনার পর এমন হওয়াটাই স্বাভাবিক। পুলিশ, প্রেস মিডিয়ার লোকজন, তার সাথে আনানের সাপোর্টাররা সবাই এসে ভিড় জমিয়েছে। মাহবুব সাহেব হাসপাতালের গেট লক করে দিতে বলেছেন, যার দরুন সবাই গেটের বাইরে ভিড় করে আছে। শাহেদ অবস্থার গতিবেগ বুঝে গাড়ি নিয়ে হাসপাতালের পেছনের দিকে গেল।
ওখান থেকে তুরকে নিয়ে সোজা ওটির সামনে। তুর এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকল। শাহেদ যতটুকু জানে 8 বছর আগে ঘটে যাওয়া ঘটনার পর থেকে হাসপাতাল নিয়ে তুরের একটা ফোবিয়া হয়ে গেছে। হাসপাতালে এলে তার প্যানিক অ্যাটাক হয়, কিন্তু আজ তুরকে দেখে সেটা মনে হচ্ছে না। তুর শাহেদের আগে হাসপাতালের ভেতরে ঢুকে গেল। ওটির সামনের ভিড় ঠেলে দরজার সামনে দাঁড়াল তুর। হাত দিয়ে 2 বার ঠেলে শাহেদের দিকে তাকায়। শাহেদ কি বলবে বুঝতে পারছে না। এইদিকে নুসাইব তুরকে দেখছে। তুরের চেহারার আদল দেখে বোঝা যাচ্ছে সে কতটা কষ্ট পাচ্ছে। ভেজা চোখ দুটো ফুলে আছে, নাকের ডগা থেকে শুরু করে দুগাল টকটকে লাল হয়ে আছে, ঠোঁট কাঁপিয়ে কাঁদছে। ওটির দরজা ধাক্কাতে দেখে নুসাইব একদম শান্ত হয়ে গেল। কাঁপন ধরা বুকে হাত রেখে লম্বা শ্বাস ছাড়ল। তুর ভালোবাসে আনানকে, বড্ড বেশি ভালোবাসে। তুরের চেহারার আদলটা নুসাইবকে বারবার সেটাই বলছে। তুর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে শাহেদের সামনে গিয়ে বলল, খুলে দাও ভাইয়া, আমি শুধু একবার দেখব। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও তুরের কান্নারত গলায় এহেন কথা শুনে শাহেদের চোখ ভিজে উঠল। মাহবুব সাহেব দূর থেকে তুরকে দেখছেন। চশমা খুলে চোখ মুছতে মুছতে সেইখান থেকে সরে দাঁড়ালেন। মাহের বিজনেস ট্রিপে গেছে। আনানের অবস্থার কথা শুনে ইমার্জেন্সি ফ্লাইট বুক করে। স্টিভ মাদার ক্রিস্টোফারকে নিয়ে এসেছে। মাদার ক্রিস্টোফার হাসপাতালে আসা মাত্র তুর তাকে ঝাপটে ধরে কেঁদে উঠল। তুর হেঁচকি তোলা গলায় বলল, দেখো আম্মা, লোকটা কথা দিয়ে কথা রাখতে জানে না। আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে দেখো। ওরাও আমাকে একবার দেখতে দিচ্ছে না। আমার কষ্ট হচ্ছে আম্মা, আমার সব খালি খালি লাগছে। ওদের বলো দরজা খুলে দিতে। আমি একবার দেখব, শুধু একবার দেখব। এইখানে কেউ ভালো না আম্মা, কেউ ভালো না। কেউ আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। মাদার ক্রিস্টোফার তুরকে জড়িয়ে ধরে বসে আছে। আনানের জন্য তার ভীষণ খারাপ লাগছে। তবে তুরের অবস্থা দেখে তিনি অবাক না হয়ে পারলেন না। মাদার ক্রিস্টোফার জানে তুর আনানকে পছন্দ করে না। অভিভাবক মানলেও তুরের পছন্দের তালিকায় আনান নেই। কিন্তু এই মুহূর্তে যা দেখছেন তাতে তার ধারণা পুরো বদলে গেছে। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন তুর আনানকে ঠিক কতটা ভালোবাসে। ঘড়ির কাঁটা যেন থমে থমে চলছে। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ গুনছে সবাই। ঘণ্টা পেরুলো এখনো অবধি ডাক্তার তাররা কিছু বলছে না। বসে থাকতে পারল না নুসাইব। চেঞ্জ করে ওটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। সার্জারি চলাকালীন সময়ে আনানের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ডাক্তার তার বেগ, জুনায়েদ, লিসা এবং নাইম পুরো দমে হতভম্ব। সিচুয়েশন ক্রমশ তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে বাইরের পরিস্থিতি অন্যরকম। শপিং কমপ্লেক্সের সামনের ক্যামেরায় অ্যাক্সিডেন্টের ভিডিও রেকর্ড হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন চলছে। মিডিয়ার লোকজন অলরেডি বিপক্ষ দলের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। নির্বাচনের আর 2 দিন এর মধ্যে এমন ঘটনা। তার উপর অ্যাক্সিডেন্টে ফুটেজ দেখে সবার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। সোহেল, সাদাব আর রায়হান বাইরের দিকটা সামলাচ্ছে। শাহেদ অন্য সদস্যদের নিয়ে আনানের অফিস রুমে মিটিং করছে, যেখানে শাহেদ স্পষ্ট বলে দিয়েছে, স্যার অসুস্থ থাকায় কেউ যেন হাত গুটিয়ে বসে না থাকে। কাজ স্যারের করা স্কেডিউল অনুযায়ী হবে। মিটিং শেষে সবাই নিজেদের জায়গায় ফেরত গেল। হসপিটালের ভেতরে জুনায়েদ,
আর নাবিদকে রেখে বাকি সবাই কাজে লেগে পড়ে। ঘড়ির কাঁটা বরাবর 6টা। ডাক্তার তার লিসা ওটি থেকে বেরোয়। ডাক্তার তার লিছা পুরো দমে শান্ত হয়ে আছে। সার্জিক্যাল মাস্ক সরিয়ে ঘাম মুছে নিল। ওটির দরজা খুলতে দেখে চোখজোড়া মুছে লিসার সামনে দাঁড়ালো তুর। জিজ্ঞেস করার মতো অনেক প্রশ্ন থাকলেও মুখ দিয়ে একটা শব্দ বের হল না। তার পেছনে মাহবুব সাহেব এবং মাদার ক্রিস্টোফার দৌড়ে এলেন। লিসা তুরকে দেখে প্রথমে না চিনলেও পরক্ষণে ঠিকই চিনে নিল। চাপা নিঃশ্বাস ফেলল সে। তুর না থাকলে গল্পটা আজ অন্যরকম হতো। তুরের জায়গায় আজ সে অপেক্ষারত থাকত। তবে ঘণ্টা খানেক আগের সিচুয়েশনের কথা ভেবে তপ্ত নিঃশ্বাস ছাড়ল লিসা। তখন তারা ডাক্তার তার আনানকে প্রায় হারাতে বসেছিল। তুরের চোখ মুখের অবস্থা দেখে লিসার বুঝতে বাকি নেই ডাক্তার তার আনানকে তুর ঠিক কতটা ভালোবাসে। মাহবুব হাসান লিছাকে চুপ করে থাকতে দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, ডাক্তার তার লিছা আনানের অবস্থা এখন কেমন? আমার ছেলে ঠিক আছে তো? হসপিটাল ডিরেক্টরের গলার আওয়াজ শুনে সম্বিত ফিরল লিসার। গলা খাকিয়ে বলল, মাথার প্রাপ্ত আঘাতটা গভীর, তার উপর অতিরিক্ত রক্তক্ষরণ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, নার্ভগুলো অক্ষত অবস্থায় ছিল। তাছাড়াও ওনার ডাক্তার পাজরে একটা হাড়ে ফ্র্যাকচার আছে যা ডাক্তার তার নাইম এবং জি.সি. জুনায়েদ দেখছে। আমাদের সার্জারি সফল হয়েছে স্যার। সিচুয়েশন এখনকার জন্যে আন্ডাক্তার কন্ট্রোলে আছে। স্যার আপনি জানেন এমন পেশেন্টের জ্ঞান না ফেরা অবধি কিছুই বলা যায় না। 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে হয়তো সবটা আমাদের হাতের বাইরে চলে যাবে। তাই তুর আর শুনতে পারল না। তার আগে হাত পা ছেড়ে লুটিয়ে পড়ল। ইনশাআল্লাহ চলবে।